ইউনূস মোদির প্রথম বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা। স্থান পায় সীমান্ত হত্যা, গঙ্গা চুক্তিও। গঠনমূলক ও ফলপ্রসূ আখ্যা প্রেস সচিবের। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। The Prime Minister expressed his conviction that all issues of mutual interest between the two countries. বিমস্টেক সম্মেলনের শেষ দিনে 7 দেশের শীর্ষ নেতার সঙ্গে ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। দেখছেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইউনূস মোদি বৈঠকে আশার আলো দেখছে বিএনপি। শুধু শেখ হাসিনা নয়, স্বৈরাচারীর দোসরদেরও ফেরত দেওয়ার দাবি। প্রতিবেশী দেশের সঙ্গে অসম সব চুক্তি বাতিলের আহ্বান। প্রথম ধাপে প্রত্যাবাসনের যোগ্য হিসেবে চিহ্নিত 1,80,000 রোহিঙ্গা। বাংলাদেশকে জানালো মিয়ানমার। রাখাইনে অনুকূল পরিবেশ নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকের। মার্কিন শুল্কারোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ। নতুন বাজারে রফতানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। চিকিৎসা সেবায় বাংলাদেশিদের ভারত নির্ভরতা কমলেও চীনে খুলেছে নতুন দুয়ার। ঢাকায় বিশ্বমানের হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে বেইজিং। দেশীয় উন্নত সেবার পরামর্শ। এবং ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। লঞ্চ, বাস, ট্রেনে বাড়ছে চাপ। সবার চোখে মুখে সুখস্মৃতি। বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজে ছুটি উদযাপন। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বহুল আলোচিত বৈঠকে মিলিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার মধ্যে আলোচনায় শেখ হাসিনাকে ফেরত, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও গঙ্গার পানি বন্টন চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়েও এ সময় কথা হয়। বাংলাদেশ ও ভারত সরকার প্রধানের এই বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছেন শফিকুল আলম। ব্যাংকক থেকে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালেহী। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে সাংগ্রিলা হোটেলে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত এই বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। ভারতে বসে পতিত স্বৈরাচারীর উস্কানিমূলক বক্তব্য নিয়েও কথা হয়েছে তাদের মাঝে। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। শফিকুল আলম বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধ নিয়েও। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকটিকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেন প্রেস সেক্রেটারি। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো, তাতে দুদেশের সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক গতিতে ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে এমন নেতিবাচক কথাবার্তাও এড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. Prime Minister also congratulated Bangladesh on assuming the chair of BIMSTEC and looked forward to the forum
further advancing regional cooperation under the leadership of Bangladesh. The Prime Minister expressed his conviction that all issues of mutual interest between the two countries would continue to be addressed and resolved bilaterally through constructive discussions. প্রথম ধাপে প্রত্যাবাসনের জন্য 1,80,000 রোহিঙ্গাকে যোগ্য হিসেবে চিহ্নিত করল মিয়ানমার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য প্রক্রিয়াধীন আরও 70,000 রোহিঙ্গা। শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে এই বিষয়টি জানিয়েছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ। এদিকে অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাবাসন ঝুঁকিপূর্ণ হতে পারে। গেল 14 মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ক্যাম্প পরিদর্শন করে আবেগঘন বক্তব্যে মানবিক সংকট নিরসন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর ধারাবাহিকতায় এবারের বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে শুক্রবার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশকে সুখবর দিলেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সুয়ে। প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে ইউ থান সুয়ে জানান, প্রথম ধাপে ফেরত নিতে 1,80,000 রোহিঙ্গাকে যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে মিয়ানমার 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। 2018 থেকে 20 সালের মধ্যে বাংলাদেশ 6 দফায় এই প্রাথমিক তালিকা দিয়েছিল। আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাই তাদের ছবি ও নামের অতিরিক্ত পর্যালোচনার জন্য স্থগিত রয়েছে। These 180,000 people are now fit to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, we'll continue to and expedite the verification process. And the remaining 70,000, we need further verifications because of their photographs and their names. So we agreed to work together to expedite this process. রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাবাসন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কিন্তু একটা বিপক্ষ অবস্থান রয়েছে, কারণ রোহিঙ্গাদেরকে জান্তা সরকার আবার এই যুদ্ধাবস্থার মধ্যে ব্যবহার করছে, বিশেষ করে সম্মুখ সমরের ক্ষেত্রে। এটা যেহেতু আন্তর্জাতিক সংকট, জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। আন্তর্জাতিক আইন মেনে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে মিয়ানমারের সঙ্গে আলোচনারও তাগিদ দেন তিনি। শুধুমাত্র প্রত্যাবাসন বিষয় হবে না, সেখানে আমরা ধারণা করতে পারি যে রোহিঙ্গাদের অধিকারের বিষয়টা নিয়ে আলাপ হবে। মিয়ানমার দিক থেকেও সেখানে বক্তব্য থাকতে পারে। মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যদি আলাপটা হয়ে থাকে, কি আলাপ হয়েছে এইটা রোহিঙ্গাদের সাথে আলাপ করতে হবে। 2017 থেকে 25 পর্যন্ত চিন্তা করি, দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় কোন রকম সলিউশন কিন্তু আমরা পাইনি। কাজেই শুধুমাত্র মিয়ানমার সম্মত হয়েছে, এটার ভিত্তিতে এটাকে বাস্তবসম্মত সমাধান হিসেবে কোনোভাবেই গ্রহণ করার সম্ভাবনা নেই। পোস্টে আরও উল্লেখ করা হয়, এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রথম বড় একটি পদক্ষেপ। শুধু এই 2.5 লাখ নয়, বাকি 5.5 লাখ রোহিঙ্গাকেও দ্রুততার সঙ্গে যাচাই বাছাই করা হবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে আশার আলো দেখছে বিএনপি। বৈঠকের ফলে ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কের তিক্ততা কমবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন বিএনপির মহাসচিব। ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকেই এটা উপকার করবে। মার্কিন শুল্ক যুদ্ধে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে একদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এগিয়ে নিতে হবে আলোচনা,
অন্যদিকে নতুন বাজারে রফতানি বাড়াতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দূর করতে হবে বিদ্যমান প্রতিবন্ধকতা। এমন পরামর্শ দিয়েছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় কমলদের রিপোর্ট। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে 23.55 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে একক দেশ হিসেবে 16.45% প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি 4.47 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত। আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলেটারাল আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা পারলে আরো কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা। মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো নতুন বাজারও বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারছে। তবে নতুন বাজারগুলিতে রফতানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছে শিপিং লাইন থেকে, কাস্টম থেকে, পোর্ট থেকে, এনবিআর থেকে, গভর্নমেন্ট থেকে, এগুলা কিন্তু এক টেবিলে বসে স্টেক হোল্ডাররা সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে। 2023-24 অর্থ বছরে 2 বিলিয়ন কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করে বাংলাদেশ। এই অবস্থায় রফতানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। আমেরিকার সাথে বসে ঠিক আছে তোমাদের সাথে আমরা নেগোশিয়েট করব, তোমরা আমাদেরকে আগের পজিশনে রাখো, আমরা নেগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসবো যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানার পাশাপাশি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2564টি। গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে। আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর রিং বাঁধের কাজ আগামী 24 ঘন্টার মধ্যে শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকালে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় 5ম দিনের মতো কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এদিকে টেকসই বেড়ি বাঁধের দাবিতে বেলা 11টায় মানববন্ধন করেন ভাঙন কবলিত বাসিন্দারা। এবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। এক বিবৃতিতে চীনা অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আগামী 10 এপ্রিল থেকে মার্কিন পণ্যে 34% শুল্ক ধার্য করতে যাচ্ছে তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ সম্পদ রফতানি নিয়ন্ত্রণ করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে। চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 54% শুল্ক আরোপের পর এমন পদক্ষেপ নিল বেইজিং। বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতি দেশের এমন পাল্টাপাল্টি পদক্ষেপে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।